এই পর্বে আমি ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতির একটি সমস্যা নিয়ে আলোচনা করব। এখানে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে জনাব বাসুদেবের বইতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার কথা বলা আছে। তো আমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করার আগে একটি ছক তৈরি করে নিতে হবে। এইভাবে এই যে জনাব বাসুদেবের ব্যাংক সমন্বয় বিবরণী 31 ডিসেম্বর 2023, এটা লিখে এখানে বিবরণ, বিস্তারিত টাকা, মোট টাকা, এইভাবে একটা ছক তৈরি করতে হবে, যার এখানে থাকবে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, তারপরে যোগ আছে, বিয়োগ আছে, এবং শেষে ব্যাংক বিবরণ অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত। এটাই হচ্ছে একটা ফ্রেম, এটার একটা ছক। আর এরপরে এখানে কোথায় কি হলো সেটা আমি এখন আস্তে আস্তে বুঝাবো। প্রথমে আসি, নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত 19,670 টাকা, এই বিষয়টি লেখা আছে। তো এটা কিন্তু প্রথমেই আমি যে বলছিলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত কত আছে সেটা লেখা আছে 19,670 টাকা। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্ধৃত্ত, এই যে 19,670 টাকা, এটা দেওয়াই আছে। তো এটা এক লিখলাম কেন? কারণ এটা হচ্ছে 1 নম্বরে ছিল, এই জন্য, যাতে বুঝতে সুবিধা হয় এটা। তাহলে এটা বোঝা গেল। এরপরে বলেছে ব্যাংকে 1200 টাকার চেক জমা দেওয়া হয়েছে, কিন্তু 31শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক তা আদায় করতে পারেনি। আমাদের কাজ কিন্তু 31শে ডিসেম্বর পর্যন্তই। এই যেখানে লেখা 31শে ডিসেম্বর, 31শে ডিসেম্বরের পরে যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমরা সেটা লিপিবদ্ধ করব না। তো এখানে যেহেতু বলেছে যে 31শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক আদায় করতে পারেনি, তাহলে আমরা কিন্তু এটা ব্যাংকে কিন্তু লিপিবদ্ধ হয়নি। তাহলে এখন আমরা কি করব? ব্যাংকে 1200 টাকার চেক জমা দেওয়া হয়েছে। এই চেকটা আমরা পাচ্ছি কোথা থেকে? আমরা এই চেকটা পেলাম হচ্ছে একজন দেনাদারের কাছ থেকে। আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করেছি বা কোনো সেবা দিয়েছি, তার কারণে আমরা একটা চেক পেয়েছি। সেই চেকের যে টাকাটা, সেই টাকাটা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তো সেটা তো পরের কথা, আমরা যে চেক পেয়েছি সেজন্য কিন্তু আমরা 1200 টাকা আমাদের খাতায়, কিন্তু নগদান খাতায় 1200 টাকা কিন্তু আমরা যোগ করেছি, কিন্তু ব্যাংকে কিন্তু যোগ হয়নি। কারণ এই যে 31শে ডিসেম্বর তারিখের মধ্যে ব্যাংক সেটা আদায় করতে পারেনি। তার মানে ব্যাংকের সাথে যদি আমাদের হিসাব মিলাতে হয়, তাহলে ব্যাংক যেহেতু যোগ করেনি, তার মানে আমরা যোগ ঠিকই করেছি, কিন্তু এখন আমাদের মিলানোর জন্য আমরা এখন এটা বিয়োগ করে দেবো। তার কারণে আমরা কিন্তু এখানে এই যে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এই যে 2 লেখা আছে, 2 নাম্বারটা এখানে বিয়োগ করা হয়েছে, এই যে 1200 টাকা বিয়োগ এই কারণে। আচ্ছা, এরপরে 3 নম্বরে আসি। 500 ও 300 টাকার দুটো চেক ইস্যু করা হয়েছে, কিন্তু উক্ত তারিখের মধ্যে তা পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়নি। অর্থাৎ মোট 800 টাকা, এই 800 টাকার দুটো চেক আমরা লিখেছি। আমরা যখন চেক লিখব, তার মানে টাকাটা কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আমরা কিন্তু এই যে ইস্যু করা হয়েছে, অর্থাৎ আমরা এটা আমাদের পাওনাদারকে দিচ্ছি এই চেকটা। তাহলে আমাদের হিসাব থেকে 500 আর 300 মোট 800 টাকা কিন্তু বিয়োগ হবে। তো এই যে 800 টাকা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে আমরা আশা করছি যে ব্যাংকও বিয়োগ করে দিবে, কিন্তু ব্যাংকে তো এটা উপস্থাপনই করা হয়নি এখনো। তার মানে ব্যাংক কিন্তু বিয়োগ করেনি। তার মানে আমরা যদি ব্যাংকের সাথে হিসাব মিলাতে চাই, তাহলে এই যে 800 টাকা বিয়োগ করলাম, এটা কিন্তু বিয়োগ করলেও ব্যাংক যেহেতু বিয়োগ করেনি, তাই আমরা বিয়োগ করছিলাম, কিন্তু সেটা এখন আমরা আবার যোগ করে হিসাব মিলাবো। ঠিক আছে? অর্থাৎ আমরা 800 টাকা যোগ করব। ওইটা ওই সময় বিয়োগ করেছি, কিন্তু যেহেতু উপস্থাপন হয় নাই, এই কারণে আমরা আবার যোগ করে নিচ্ছি। এই যে চেক ইস্যু করা হয়েছিল কিন্তু ব্যাংকে উপস্থাপন হয়নি, এই কারণে হিসাব মিলানোর জন্য আমরা যোগ করলাম এটা। আচ্ছা, এরপর 4 নম্বরে আসি। একজন দেনাদার 1000 টাকা সরাসরি ব্যাংকে জমা দিয়েছে, কিন্তু তা এখনো নগদানে ডেবিট করা হয়নি। অর্থাৎ দেনাদার, যার কাছে আমরা টাকা পাবো, সে আমাদেরকে না বলে সরাসরি সে 1000 টাকা ব্যাংকে জমা দিয়েছে। তাহলে এখন আমরা কি করব? আমরা যখন জানতে পারলাম, তখন আমরাও আমাদের খাতায় আমরা 1000 টাকা যোগ করব। তো এখানে কি করলাম? এই যে দেনাদার কর্তৃক 1000 টাকা সরাসরি ব্যাংকে জমা দান, যা এখনো নগদান বইয়ে ডেবিট করা হয়নি। আমরা কি করলাম? 1000 টাকা যোগ করলাম। এরপরে আমাদের স্বীকৃত 600 টাকার একটা বিল ব্যাংক সরাসরি পরিশোধ করে দেয়, যা এখনো নগদান বইয়ে এন্ট্রি করা হয়নি। অর্থাৎ ব্যাংক 600 টাকা পরিশোধ করে দিয়েছে, ব্যাংক কাজটা আগে করেছে। ব্যাংক যেহেতু বিয়োগ করেছে, পরিশোধ মানে কি? বিয়োগ, অ্যাকাউন্ট থেকে 600 টাকা কিন্তু চলে গেছে।
৬০০ টাকা যেহেতু কাউকে পরিশোধ করা হয়েছে কোনো পাওনাদারকে, তাহলে আমাদের এখন কি করতে হবে? ব্যাংক যেভাবে বিয়োগ করেছে, টাকাটা মাইনাস করেছে, আমরাও মাইনাস করব। তো আমরা মাইনাস করব। এই যে আমাদের স্বীকৃত বিল ব্যাংক সরাসরি পরিশোধ করেছে, যা এখনো নগদান বইয়ে এন্ট্রি হয়নি, এই নামে ৬০০ টাকা মাইনাস। এরপরে ৬ নাম্বারটা, ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ মঞ্জুর করেছে ৪৫০ টাকা। তাহলে যেহেতু ব্যাংক আমাদের টাকার উপর ৪৫০ টাকা সুদ দিচ্ছে, তো ব্যাংক তো যুক্ত করেছে ৪৫০ টাকা, আমাদের মোট টাকার সাথে কিন্তু ৪৫০ টাকা যোগ হয়েছে। তাহলে আমরাও কি করব? এখন জানতে পারলাম, আমরাও যোগ করব। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর এখনো নগদানভুক্ত হয়নি, এই নামে ৪৫০ টাকা আমরা যোগ করে নিলাম। এরপরে আরেকটু থাকলো, সেটা হচ্ছে চার্জ করেছে ১২০ টাকা। ব্যাংক ১২০ টাকা চার্জ করেছে, অর্থাৎ বিয়োগ করেছে। তো আমরা তো বিয়োগ করিনি, তাহলে আমরা কি করব? আমরাও বিয়োগ করব। এই কারণে আমরা ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১২০ টাকা নামে এই যে বিয়োগ করলাম। আমি কিন্তু প্রত্যেকটার পাশে একটা করে এই যে নাম্বার লিখে দিছি, যাতে করে বুঝতে সুবিধা হয় যে কোনটা কত নাম্বার। তো আশা করি, আমার মনে হয় যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এটা হচ্ছে অঙ্কটা আরেকবার দেখো। ২০২৩ সালে ৩১ ডিসেম্বর তারিখ, কিন্তু মানে এই তারিখের ভিতরেই যতটুকু ঘটনা ঘটেছে আমাদের ততটুকুই ব্যাংকের সাথে মিলাতে হবে, এটাই কথা ছিল। তো এখানে টোটাল আমরা যে অ্যামাউন্টটা লিখেছি শুরুতে, তারপরে যে এগুলো একত্র করেছি, এগুলো সব এখন যোগ করে এখানে লিখলাম। পরে এটা যোগ করলাম, করে একটা অ্যামাউন্ট আসলো। এখন বিয়োগের যেগুলো ছিল সেগুলো একত্র করলাম, করলাম। টোটাল অ্যাকাউন্ট মানে টোটাল অ্যামাউন্টগুলো একত্র করে ১৯,০০০ কত আসে? ১৯২০, ১,৯২০। তো এটা এখন এই অ্যামাউন্ট থেকে বিয়োগ করলাম, করার পরে টোটাল ২০,০০০ টাকা আসলো। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত আছে ২০,০০০ টাকা। এইটা হচ্ছে এতক্ষণ হিসাবে আমরা পেলাম। তো এই হচ্ছে আসলে অঙ্কটা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে আমি আবার নতুন আরেকটা অঙ্ক নিয়ে আসবো। এটা উদাহরণ ১ ছিল। আমি পরবর্তীতে উদাহরণ ২ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।